স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরিসা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না। কিন্তু বেরিসা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি, আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না।
এই অভ্যুত্থানটা হয়েছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট বেরসা ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্না ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলো কি করেছে। আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব। প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা এর চেয়ে একটু কম হতে পারে। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগরে ঠিকঠাক করতে।